মিথ্যার উপর দাঁড়িয়ে এই সরকার চলছে, মিথ্যা। যতটুকু প্রতিশ্রুতি তারা দিয়েছে সবগুলি মিথ্যা। কারণ বলবো, রাজ্য সরকারের হাতে সম্পূর্ণ সুযোগ ছিল এই চাকরিকে বাঁচানোর জন্য। সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের কাছে বলটা ঠেলে দিয়েছিল কীভাবে বাঁচানো যায়। যদি রাজ্য সরকার সঠিক এফিডেভিট জমা দিতেন তৎকালীন সুপ্রিম কোর্টে, কিন্তু আমাদের চাকরিটা এইভাবে টার্মিনেট হওয়ার কথা ছিল না। এই রাজ্য সরকার জল্লাটের সরকার, এই সরকার আপনাদেরকে সাহায্য করবে এই আশা নিয়ে যদি আপনারা বসে থাকেন, আপনারা নির্ফল কিন্তু জিরো হবে, কিছুই হবে না। কারণ যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকেও পর্যন্ত ফাঁকি দিতে পারে, আপনার আমার মতো সাধারণ মানুষকে ফাঁকি দেওয়া তাদের কাছে কোনো জিনিসই না। যেহেতু কাইসা গাড়ি প্লেট নাম্বার হয় সিরজাক্কা 10,323 গসিমা নাহা কাবানো, তাও বুঝিনা নাংনায় যে সিনি চাকরি থাংমানি মূল কারণ তামো 100 জনनि बिसिङाव আসলে তাবুকবো সাইমায়াকো যে সিনি চাকরি তামনি বাগি থাং आं क'कौ बुझा साइटं ना चेंगरारा साइटं आबो नर काहाम को बुझिना हारदि आमादेर चाकरी की कारणे चले जाए ना आरटीए ना सरकारेर नियोग नीतिर कारणे ওই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার হওয়ার দরকার। প্রথমে আমাদের চাকরি চলে যাওয়ার মূল কারণ আমি যা দেখলাম বা আমরা যা দেখেছি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে জাজমেন্ট, সেই অনুসারে আমাদের চাকরি চলে যাওয়ার পেছনে মূল কারণটা হলো সরকারের রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি 2003। এই থেকে একটা জিনিস পরিষ্কার যে আমাদের নিজের ব্যক্তিগত কোনো ভুলের কারণে আমাদের চাকরি চলে যায়নি। আমার চাকরি চলে যাওয়া বা আমাদের চাকরি চলে যাওয়ার পেছনে মূল কারণটা হলো সরকারের ভুলের কারণে। সেটাই তো প্রমাণিত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। পরবর্তীকালে কি কারণে এই মামলাগুলি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হয়েছিল সেইগুলিও জানার আমাদের খুবই দরকার। আমরা 2018 সন থেকে আমরা একটা হাইকোর্টে ফাইল করেছিলাম। গৌতম দেববর্মা ছিল, রতন দেববর্মা ছিল, আমি ছিলাম। আমাদের দুইটা ফাইল ছিল হাইকোর্টে, গৌতম দেববর্মা ভার্সেস স্টেট অফ ত্রিপুরা, বিজয় কৃষ্ণ স্যারের সঙ্গে ট্যাগ হয়ে যায়। আর একটা যে কেস সেটা কিন্তু 2019 সনে ট্যাগ হয়নি। কি ছিল আমাদের? অনেকেই বলছে আমরা এখন জানি আমরা পারি না। আসলে আমরা 2018 সন থেকেই বলছি যে মামলা হাইকোর্টে করা হয়েছিল সেই মামলা চলাকালীন যাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে শুধুমাত্র 462 জন, বাকিজনকে চ্যালেঞ্জ করা হয়নি, যার কারণে বাকিদের এই জাজমেন্টে আন্ডারে টার্মিনেশন হওয়ার কথা না, অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ 127 প্যারা। আমরাই প্রথম বলেছিলাম। তো 127কে আমরা কেন ধরেছি? এই থেকে আমাদের আরেকটু পেছনে আসতে হবে। তাহলে 121 প্যারাতে হাইকোর্ট যে ডাইরেকশনটা দিয়েছিল সেই ডাইরেকশন অনুসারে 2003-এর রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি অনুসারে শুধু শিক্ষা দপ্তর না, রাজ্যে সরকারের কোনো দপ্তরেই চাকরি আর থাকতে পারবে না। 121 যদি ডাইরেক্টর মহোদয় যদি বলে থাকে 121 প্যারা অনুসারে ত্রিপুরা রাজ্যে কোনো কর্মচারী আর থাকতে পারবে না। শুধু শিক্ষা দপ্তর না, অন্যান্য দপ্তরেও শুধুমাত্র থাকবে পুলিশ ডিপার্টমেন্ট, টিপিএসসির মাধ্যমে যে নিয়োগ নীতি সেগুলি থাকবে, বাকি কোনো চাকরি থাকতে পারে না 121 প্যারার ডাইরেকশন। আপনারা যেহেতু এই কপিল সিব্বার স্যারের সঙ্গে আলোচনা করেছেন, ওনার কাছে এই জিনিসটা একটু তুলে ধরুন। 121 প্যারাতে কী লেখা আছে? 121 প্যারার পরে ডাইরেকশন আছে 123 থেকে। সেই ডাইরেকশন অনুসারে 127 প্যারাতে লেখা আছে যাদের নামে পলিসিটাকে ইলিগেল হিসাবে চ্যালেঞ্জ করা হবে এবং যদি কোর্টে প্রমাণিত হয় তার চাকরি চলে যাবে, বাকিদের এখানে যাওয়ার কথা না। সেই বিষয়টাকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম 2020 সনে। আমাদের কি ছিল ডিমান্ডটা? আমাদের ডিমান্ডটা ছিল যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন 10,323-এর মধ্যে 462 জন বাদ দিয়ে বাকি জনকে পার্টি করা হয়নি। পার্টি যদি না করা হয় তাহলে এই জাজমেন্টের এফেক্টটা অন্যদের প্রতি অ্যাপ্লিকেবল হবে না। এটা একটা আমাদের ডিমান্ড, ফার্স্ট ডিমান্ড। সেকেন্ড, অর্ডার 1 রুল 8
নট অ্যাপ্লিকেবল ইন সার্ভিস ম্যাটার। এটা ভারতের কনস্টিটিউশনের আমাদের রাইটস। অর্ডার 1 রুলের দিয়ে কারোর চাকরি চলে যায় না, সেটা আমরা করেছি। বাই নেম কোনো নোটিশ ইস্যু করা হয়নি, সেটাও আমরা করেছি। 4 নম্বরে করেছি আমরা এই ক্লাব জাজমেন্টের মধ্যে 537/2012 তারা পার্টি ছিল, বাই নেম নোটিশও ছিল। তারা চাকরিতে যদি থাকতে পারে, আমাদের নামে কোনো নোটিশ ইস্যু হয়নি, কেন আমরা 127 প্যারা অনুসারে আমাদের চাকরি বা আমাদের সিলেকশন এক্সামশন পাবে না, সেটার আমরা ক্লারিফিকেশন চেয়েছিলাম সুপ্রিম কোর্টের কাছে। তো যেদিন হিয়ারিংটা ছিল, এখানে আছে বিজয়বাবু ছিল, রতাপ আর অরবিন্দ সহ আমরা 5 জন সুপ্রিম কোর্টে ছিলাম। ললিত সাহেব সেদিন বলেছিল, তোমাদের নামে কোনো যদি নোটিশ ইস্যু না করা হয়, তোমাদেরকে যদি পার্টি না করা হয়, তোমরা কেন তখন অ্যাডহকটাকে অ্যাকসেপ্ট করেছিলে? এই রিট পিটিশনে তোমরা কি চ্যালেঞ্জ করেছে? সিনি উকিল চাকাচ্ছেন চ্যালেঞ্জ খাই কে নাই। আমাদের অ্যাডভোকেট বলেছিল আমরা চ্যালেঞ্জ করেছি এই এসএলপিতে যে আমাদের যে অ্যাডহক সেটাকে উইথড্র করার জন্য। তারপরে একটা নোটিশ করা হয় যে তাহলে আপনারা এফিডেভিট জমা দিন সুপ্রিম কোর্টে, আপনাদের নামে যদি কোনো নোটিশ না থাকে এবং পার্টি না করা হয়। আমরা তো ভেবেছিলাম হয়তো আমাদের চাকরিটা ফিরে পাবো আমরা, এরকম একটা আশা ছিল আমাদের সুপ্রিম কোর্টে। কিন্তু যে নোটিশটা বেরিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট তার নিজের বক্তব্য থেকে সরে যায় পরের দিন। নোটিশে কি বলল, আমরা যে প্রশ্নগুলি আনিয়েছিলাম সুপ্রিম কোর্টের সামনে, সেই প্রশ্নকে বাদ দিয়ে সুপ্রিম কোর্ট করলো কি, যে তাদের কোয়ালিফিকেশান কীরকম আছে, তাদেরকে বয়সে কোনো ছাড় দেওয়া যায় কি না। যদি কোয়ালিফিকেশানগুলি ঠিকঠাক থাকে তাহলে তারা টিচার হিসাবে কিন্তু কম্পিটেন্ট মানে ফিট। এইরকম রাজ্য সরকারকে 16 মার্চের মধ্যে জবাবদিহি করার জন্য 2020-এর নোটিশ ইস্যু করেছিল। এই বিজেপি সরকার বা রাজ্য সরকার আমাদের সঙ্গে সম্পূর্ণ প্রতারণা করেছে সুপ্রিম কোর্টে। কেন আমি বলবো, রাজ্য সরকারের কাছে সম্পূর্ণ সুযোগ ছিল এই চাকরিকে বাঁচানোর জন্য। সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের কাছে বলটা ঠেলে দিয়েছিল কিভাবে বাঁচানো যায়। যদি রাজ্য সরকার সঠিক এফিডেভিট জমা দিতেন তৎকালীন সুপ্রিম কোর্টে, কিন্তু আমাদের চাকরিটা এইভাবে টার্মিনেট হওয়ার কথা ছিল না। এই রাজ্য সরকার জল্লাটের সরকার, এই সরকার আপনাদেরকে সাহায্য করবে এই আশা নিয়ে যদি আপনারা বসে থাকেন, আপনারা নিটফল কিন্তু জিরো হবে, কিছুই হবে না। কারণ যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকেও পর্যন্ত ফাঁকি দিতে পারে, আপনার আমার মতো সাধারণ মানুষকে ফাঁকি দেওয়া তাদের কাছে কোনো জিনিসই না। মিথ্যার উপর দাঁড়িয়ে এই সরকার চলছে, মিথ্যা। যতটুকু প্রতিশ্রুতি তারা দিয়েছে সবগুলি মিথ্যা। কারণ তারা জানতো অ্যাফিডেভিটটা যদি সঠিক পথে জমা দিতেন আমাদের চাকরিতে থাকতো, তারা করেনি। কেন? তারা কি দিয়েছিল তখন? আমাদের চাকরি নাকি 2009-এর যে RTE অ্যাক্ট সেই অনুসারে 2010-এর NCTর যে নর্ম সেই অনুসারে আমাদের কোয়ালিফিকেশন নেই। তো আমাদের চাকরি হয় 2009-এর RTE অ্যাক্ট হওয়ার আগে। এবং RTE অ্যাক্টটা কী ছিল? RTE অ্যাক্টটা ছিল ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, 6 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের। সেই অনুসারে পরবর্তীকালে 2010-এর 23 অগাস্ট ভারতবর্ষের মানব সম্পদ উন্নয়ন দপ্তর সেই RTE অ্যাক্টের সঙ্গে তাল মিলিয়ে NCT গাইডলাইনটা প্রথম ঘোষণা করে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে সেটা চালু হয় 2011 সনের 11 ফেব্রুয়ারি থেকে। 2010-এর 23 অগাস্ট এটা নোটিফিকেশন হলেও রাজ্যে কার্যকরী হয় 2011 সনের 11 ফেব্রুয়ারি থেকে। সেটা আমরা RTI করে মানব সম্পদ উন্নয়নের দপ্তর থেকে আমরা বাইর করিয়েছি। এবং আমাদের যে রিক্রুটমেন্ট, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে ভুল তথ্যটা জমা দিয়েছিল যে আমাদের রিক্রুটমেন্ট কোন পলিসিতে হয়েছিল, তারা বলতে চেষ্টা করেছে যে 2009-এর RTE অ্যাক্ট অনুসারে 2010-এর NCTর যে গাইডলাইন। আমি দপ্তরের কাছে RTI করলাম
যে 2002 থেকে 2012 সন পর্যন্ত শিক্ষা দপ্তরে যারা চাকরি পেয়েছিল শিক্ষক হিসাবে, তাদের ক্ষেত্রে কোন এনসিটি গাইডলাইনটা অ্যাপ্লিকেবল হবে। এবং আর একটা করেছি তার সঙ্গে যে তাদের ক্ষেত্রে কোন টা অ্যাপ্লিকেবল হবে বা ইস্যু করা হয়েছে কোন তো সেই আরটিআই মূলে আমি পেয়েছি 2002 থেকে 2012 সন পর্যন্ত শিক্ষা দপ্তরে যারা শিক্ষক হিসাবে চাকরি পেয়েছিল তারা 2001-এর যে এনসিটি গাইডলাইন, সেই এনসিটি গাইডলাইন মূলে তাদের চাকরি। তো 2001-এর এনসিটির গাইডলাইন অনুসারে শিক্ষকতার চাকরি করার জন্য তার ক্রাইটেরিয়াগুলি কি কি ছিল সেটা জানার জন্য আমি আরটিআই করেছিলাম শিক্ষা দপ্তরের কাছে। উত্তর সেটাও পেয়েছি। কি পেলাম? ইউজিটি যারা শিক্ষক হিসাবে চাকরি পাবে তাদের কোয়ালিফিকেশন থাকবে মাধ্যমিক পাস, ট্রেন, আনট্রেন। জিটির ক্ষেত্রে জিটি, ট্রেন অথবা আনট্রেন হলে তারা জিটি হিসাবে চাকরি পাবে, এবং পিজিটি হিসেবে যারা চাকরি পাবে তারা মাস্টার ডিগ্রি বা অনার্স গ্র্যাজুয়েট, ট্রেন, আনট্রেন, অর্থাৎ বিএড বা ডিএলএড সেটা অ্যাপ্লিকেবল ছিল না। কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর সম্পূর্ণ মিথ্যা কথা সুপ্রিম কোর্টে সেই সময় জমা দিয়েছিল। আপনারা যদি কেস ফাইল করতে চান, রাজ্য সরকারকে প্রতারণার কেসটা এখানেই একটা আছে। আমরা কয়েকজন চিন্তা করেছিলাম আমরা ফাইল করব, যেহেতু একটা গ্রুপ সুপ্রিম কোর্টে চলে গেছে সেই কারণে আমরা একটু বসে আছি। আমরা রাজ্য সরকারকে প্রতারণার কেসটা আমরা দেব। কেন? যারা চাকরি পেয়েছিল ইউজিটি হিসাবে, অনেকে ট্রেন ছিলেন, তাদের 1 বছর বা 2 বছরের ট্রেনিং কোর্স কমপ্লিট করার পরে এবং 12 পাস ছিল, তারা মিথ্যা কথা তাদের কোয়ালিফিকেশন নাই বলে তারা সুপ্রিম কোর্টে এফিডেভিট জমা দিয়েছে। এবং জিটির ক্ষেত্রে প্রায় 135 জন ডিএলএড কমপ্লিট করা, তারা চাকরি চলে যায়, তাদেরও কোয়ালিফিকেশন নাই বলে সুপ্রিম কোর্টে তারা জমা দিয়েছিল ও স্কুটিনি না করেই। তাহলে এই সরকারকে আপনারা বিশ্বাস করবেন কি করে? বিশ্বাস করা যায়? রাজ্য সরকার বর্তমান যে শাসক দল সরকারে আসার আগে তাদের কি প্রতিশ্রুতি ছিল? তারা 2018 সনের বিধানসভা নির্বাচনে যদি ক্ষমতায় আসতে পারে এই 10,323-কে আইন এবং সংবিধান মেনেই তারা রেস্কিউ করবে। তাদের বক্তব্য ছিল এই জায়গাতে। আমাদের বিশ্বাস ছিল, আশা ছিল তাদের প্রতি। সেই কারণে তাদের কিন্তু 2018 সনে রাজ্যের ক্ষমতায় আসতে পারে। যদি আমাদের বিশ্বাস তাদের প্রতি যদি না থাকতো, বিজেপির কোনো বাপের ক্ষমতা নেই ত্রিপুরার মতো রাজ্যে ক্ষমতায় আসার যে তাদের পথ সুগম হবে, এরকম তাদের কোনো সুযোগ ছিল না। কি ছিল? আমার সঙ্গে সুনীল দেওধরের কথা হয়েছিল। সুনীল দেওধর পরিষ্কার করেছিল আইন অনুসারে আপনাদেরকে রেস্কিউ করব। সেই সুযোগ করার জন্য আমি গিয়েছিলাম সুপ্রিম কোর্টে, করলো না তো। এখনো রাজ্যের শিক্ষামন্ত্রী অনেক টাল বাহানা দিয়ে বলছেন আপনাদের সামনে কি জেআরবিটির চাকরি দেবে। আর এই জেআরবিটির চাকরি তো 10,323-এর জন্য না, রাজ্যের বেকারদের জন্য। আমরা চাই, আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখি আপনার যত তাড়াতাড়ি সম্ভব জেআরবিটির চাকরিটা সেরে দেন। সেই সঙ্গে 10,323-এর কোনো সম্পর্ক নেই। 10,323-এর সম্পর্ক হলো রাজ্যের সরকার সম্পূর্ণ প্রতারণা করেছে এই 10,323-এর সঙ্গে। কি পূর্বতন সরকার, কি বর্তমান সরকার। 10,323 রাজনীতিক চক্রান্তের শিকার, সেটা কিন্তু আমরা ভাবতে হবে। একটা কথা বলি, আপনারা অনেকেই রামায়ণ দেখেছেন তো, রামায়ণের কাহিনী শুনেছেন তো। রামায়ণে রাম এবং রাবণের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে বালির কি দোষ ছিল? রাম কেন বালিকে হত্যা করেছিল? বালির তো হত্যা কোনো প্রয়োজন ছিল না। রামের সঙ্গে রাবণের যুদ্ধ হবে, সেই ক্ষেত্রে বালিকে কেন হত্যা করেছিল? যদি আজকের মতো সেই সময়ও যদি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যদি থাকতো, রাম কি রাজ্য শাসন করতে পারতেন? পারতেন না। বালিও ছিল চক্রান্তের শিকার। 10,323 রাজনৈতিক চক্রান্তের শিকার, সেটা আমরা পরিষ্কার। এই 10,323 চাকরি চলে যাওয়ার পর কেউ বলছে আমাকে বিজেপি, কেউ বলছে মথা,
কেউ বলছে আইপিএফটি, কেউ বলছে সিপিএমের চামচা, অনেকেই অনেক নাম দিয়েছে অজয় দেববর্মার। দিতেই পারেন, কারণ আমার তো কোনো অপরাধ নেই। বুবগেরা যে সময় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, কংগ্রেসের অফিসে ওনার সঙ্গে আমি দেখা করেছিলাম। আমি কি কংগ্রেস হয়ে গেছি? রাজনৈতিক সমর্থনের জন্য গিয়েছিলাম আমি কংগ্রেসের সভাপতির কাছে। পরবর্তীকালে সভাপতি হয়েছিল এই পীযূষ কান্তি বিশ্বাস, ওনার সঙ্গে 5 বার আমার মিট হয়েছে। এরপরে চলে গেছে যিনি আমাদের চাকরি খাওয়ার পেছনে মূল নায়ক সুদীপ রায় বর্মন, ওনার সঙ্গে 2 বার ওনাদের রাজনৈতিক সমর্থন আমরা চেয়েছিলাম। আইপিএফটির যে সুপ্রিমো এনসি দেববর্মার সঙ্গে 5 বার মিট করেছি। ওনাকে শুধু একটাই আমার আবেদন ছিল, এই 10,323কে বাঁচানোর জন্য আইপিএফটি রাজনৈতিকভাবে সমর্থন করুন, আপনারা বিজেপিকে রাজনৈতিকভাবে প্রেসার সৃষ্টি করুন। একমাত্র রাস্তা হলো সেখানে যদি আমরা আইন আদালতে যাই, এই সরকার আমাদের সঙ্গে ফুটবল খেলা শুরু করবে। জেনে গেছি আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে খেলার পর আমরা জেনেছি এই রাজ্য সরকার কী রকমের খেলা শুরু করবে আমাদের সঙ্গে। তার জন্যই 10,323-এর দরকার রাজনৈতিক সমর্থন। যে দল আগামী দিনে 10,323-কে রাজনৈতিকভাবে সমর্থন করবে, অজয় দেববর্মা তার সঙ্গে থাকবে। রাজনৈতিক সমর্থন যদি থাকে, এই 10,323-এর সমস্যার সমাধান 1 মিনিটের দরকার। যেটা বলেছিল ইউকে চাকমার সঙ্গে যখন আমরা মিট করেছিলাম, উনি পরিষ্কার বলেছিল যদি সরকার ডাইরেকশন দেয় 5 মিনিটের মধ্যে আমি আপনাদের অফার ইস্যু করে দিব। বলেছে কমলবাবু ছিল আমার সঙ্গে, বিজয়বাবু ছিল আমার সঙ্গে, অমূল্য দালিয়া তারাও ছিল, তাদেরকে নিয়ে গিয়েছিলাম। সেই দিন উত্তম কুমার চাকমা বলেছিল যে তোমাদের চাকরি এই কমন জাজমেন্টে চলে যায়। আমি বলছি আমি কমন জাজমেন্টকে সমর্থন করি, আমি অসমর্থন এটা না। কমন জাজমেন্টের কোন ডাইরেকশনে 10,323 চাকরি চলে যায় আপনি একটু ক্লিয়ারিফিকেশন করে দেন। বললাম 537 চলবে 2012 সায়েন্স ক্লাব জাজমেন্টের মধ্যে থাকার পরেও যদি তারা চাকরিতে থাকতে পারে, আমাদের নামে বাই নেম বা পেপার নোটিশ ইস্যু করা হয়নি, আমাদের চাকরি কীভাবে চলে যায়? আপনি কোন জাজমেন্টের কথা বলছেন? উনি বলল কি তাদের বিচার চলছে হাইকোর্টে। অলরেডি হাইকোর্ট সুপ্রিম কোর্টে ফাইনাল ডিসিশন হয়ে গেছে, আবার কিভাবে চলে? আমাদের মধ্যে মাথার মধ্যে একটা রাখতে হবে, এই রাজ্যের বুদ্ধিজীবী কিছু সংখ্যক রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব জনজাতিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, সেটা তারা চায় না, সেটা তারা চায় না। আমি পরিষ্কারভাবে বলি, বারবার বলছে এই কথা। তার জন্যই দরকার রাজনৈতিক সমর্থন। যদি রাজনৈতিক সমর্থন আপনাদের উপর না থাকে, কিছুই হবে না। শুধু ললিপপ দেবে নির্বাচনের সামনে, বলবে যে জিআরবিটির চাকরির মধ্যে এই 10,323 অনেকের হবে। পুস্তা কত ভাই? জিআরবিটির চাকরি যে অ্যাডভার্টাইজমেন্ট, তার মধ্যে কতজনকে চাকরি নিবে এই রাজ্য সরকার? 4,500। এখনো আমরা আছি 9,600 জন। আপনারা সংখ্যা জানেন কিনা জানি না। তে আর বাকি সংখ্যা যাবে কোথায়? তো কীভাবে হবে জিআরবিটির মধ্যে সবার চাকরি? আর একটা ললিপপ দিবে আপনাদেরকে, 2 জন বসে আছে ললিপপ নিয়ে, বলবে যে আপনাদেরকে আউটসোর্সিংয়ে চাকরি দিবে, সেটা রেগুলারাইজ হবে বিধানসভা নির্বাচনে 2023-এ যদি বিজেপি আবার কামব্যাক করে, তাহলে পরে ওই চাকরিটা রেগুলার হবে, ললিপপ আসবে। আর বেশি দিন না, আর 10 থেকে 15 দিনের মধ্যে এই ললিপপ বাজারে সারা হবে। আপনারা একটা ললিপপ নেবেন? আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি চাই? আমরা শিক্ষকতার মতো আমাদের চিন্তাধারাও থাকতে হবে, কিছুটা দূরদর্শিতা আমাদের মধ্যেও থাকতে হবে, কিভাবে করলে পরে আমাদের সম্পূর্ণভাবে সমাধান হয়। যদি আমরা সংগঠন যার যাই হোক, আপনি যে কোনো দলের সমর্থন থাকতেই পারে, কি বিজেপি, কি মথা, কি আইপিএফটি, কি সিপিএম, কংগ্রেস, আপনার রাজনীতি বাড়িতে ফেলে আসুন। চাকরির আন্দোলনে চাকরির জন্য আন্দোলন করুন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন আপনারা, রাজনীতির জন্য না। আমি চাই না রাজনৈতিক চক্রান্তের শিকার আবার আমরা হোক। আমরা চাই আমাদের স্থায়ী সমাধান। এই স্থায়ী সমাধানে একটাই রাস্তা, রাজ্য সরকারকে যতদিন না পর্যন্ত টনক নড়িয়ে দিতে না পারে, তার ফলে সমাধান হওয়ার কোনো রাস্তা নেই। বলে দিচ্ছি, আমি গত বছর
12 দিন দিল্লিতে ছিলাম। আমি রাজ্য ত্যাগ করি গত বছর গৌতম দেববর্মা, প্রশান্ত দেববর্মা, আমি সহ আমরা 12 দিন দিল্লিতে ছিলাম গত বছর। এই অক্টোবর সেপ্টেম্বর 22, খুব সম্ভবত অগাস্ট 22 তারিখে আমরা রাজ্য ত্যাগ করি গত বছর। প্রথম গিয়েছিলাম, যেদিন প্রথম দিল্লিতে যাই সেই জন্যই আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয় প্রশান্ত ভূষণের সঙ্গে। প্রশান্ত ভূষণের চেম্বারে উনি শিক্ষা সংক্রান্ত ব্যাপার নিয়ে রাজস্থানের একটা মামলা লড়ছিল। কিছুক্ষণ পর উনি আমাদের সঙ্গে মিট হয়েছিল ওনার চেম্বারে। সম্পূর্ণ পেপারগুলি আমরা দেখিয়েছিলাম। উনি বলল এইভাবে তো চাকরি চলে যাওয়ার কথা ছিল না, কিন্তু করে দিলে কি হলো, কি হবে। আমি বললাম কোনো একটু সময় নেবে। কোনো রিট পিটিশনে এসটিকে চ্যালেঞ্জ করা হয়েছে, এসটি সিলেক্টেড ক্যান্ডিডেটকে চ্যালেঞ্জ করা হয়েছে কোনো রিট পিটিশনে। সেই রিট পিটিশনে কোনো এসটি পিটিশনার ছিল না। এই মামলা কিভাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্ট হয় সেটা আমি প্রশ্ন করেছিলাম। উনি বলল এইগুলি তো অ্যাকসেপ্ট হওয়ার কথা ছিল না। এটা আমার বক্তব্য না, প্রশান্ত ভূষণের বক্তব্য। ডাইরেক্টলি দেখিয়েছিলাম এটা নাম্বার রিট পিটিশন। এখানে কোনো একজনও এসটি পিটিশনার নেই, শুধু এসটি ক্যান্ডিডেট সিলেক্টেড, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। সেই মামলাটা কোর্ট কীভাবে অ্যাকসেপ্ট করে সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমি করেছিলাম যে 2010 সনে শুধুমাত্র ফাইল করেছে হাইকোর্টে, সেটার হিয়ারিং 2014 সনে হয়। তো বললাম স্যার এই যে মাঝে এই কেস নিয়ে কোনো আর আলোচনা হয়নি কোর্টে, এই কোর্ট ডাইরেক্টলি কীভাবে আবার